সিপিইউ এই ছোট্ট জিনিসটা আসলে আপনার পুরো কম্পিউটারে ঠিক কত বড় কাজ সামলায় সেটা আমরা আসলে সাধারণত চিন্তাই করি না। আপনি একটা সফটওয়্যার ওপেন করলেন, ব্রাউজারে অনেকগুলো ট্যাব খুললেন, গেম চালালেন কিংবা ফটোশপে কাজ করলেন, অথবা শুধু একটা ক্যালকুলেটরে কিছু একটা যোগ বিয়োগ করলেন, প্রত্যেকটা টাস্কেই সিপিইউ কোনো না কোনোভাবে কাজ করেই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট একটা চিপের ভেতরে আসলে কি হচ্ছে? কিভাবে সিপিইউ বুঝতে পারছে আপনি কি করতে চাইছেন? আর কোর, থ্রেড, গিগাহার্টজ, ক্যাশ এই শব্দগুলো আসলে কি? আজকে সিপিইউকে বাইরে থেকে না দেখে একটু ভেতর থেকে দেখব। একদম সহজে বুঝবো সিপিইউ কিভাবে ইনস্ট্রাকশন নেয়, তারপর সেই ইনস্ট্রাকশন বুঝে কিভাবে কাজ করে, কোর বা থ্রেডের মধ্যে পার্থক্য কি, কেন শুধু গিগাহার্টজ বেশি হলেই সিপিইউ ভালো হয়ে যায় না। তো প্রথমে একদম বেসিক জায়গা থেকে শুরু করি। সিপিইউকে আমরা অনেক সময় কম্পিউটারের ব্রেইন বলি, কারণ কম্পিউটারে আপনি যে কাজ করেন না কেন সিপিইউ কোনো না কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে। কিন্তু সিপিইউ তো মানুষের মতো কিছু বোঝে না। আপনি যখন ক্যালকুলেটরে 5+10 লিখলেন, সিপিইউ এর কাছে এটা 5+10 হিসেবে যায় না। সিপিইউ আসলে ইনস্ট্রাকশন আর ডেটা নিয়ে কাজ করে, আর এই ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য সিপিইউ বারবার একটা সিম্পল সাইকেল ফলো করে, যেটা হলো ফেচ, ডিকোড, এক্সিকিউট। নামটা শুনে কমপ্লিকেটেড মনে হলেও আসলে ব্যাপারটা খুবই সহজ। প্রথমে সিপিইউ ইনস্ট্রাকশন নিয়ে আসে, ওটাকে বলা হয় ফেচ। তারপর ইনস্ট্রাকশনটা আসলে কি করতে বলছে সেটাকে আমরা বোঝাই ডিকোড দিয়ে। এরপর যেটা করতে বলা হয়েছে সেটা করে ফেলা, এই ব্যাপারটা হচ্ছে এক্সিকিউট। আর এই তিনটা স্টেপ একবারে করে থেমে যায় না। আপনার কম্পিউটার যতক্ষণ চলছে সিপিইউ এর ভেতরে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে। ধরুন একটা প্রোগ্রাম বললো এই দুইটা নাম্বার যোগ করো। সিপিইউ প্রথমে ইনস্ট্রাকশন আনবে, তারপর বুঝবে এখানে অ্যাডিশন করতে হবে, তারপর ক্যালকুলেশন করবে। আবার ধরুন মেমোরি থেকে কোনো ডেটা নিয়ে কাজ করতে হবে বা নিয়ে আসতে হবে, তখন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সিপিইউ ডেটা নিয়ে কাজ করবে। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সিপিইউ তো বাংলা, ইংলিশ কোনো ভাষাই বোঝে না। সিপিইউ এর একটা নিজস্ব ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ আছে, আর একটা প্রসেসর কোন ধরনের ইনস্ট্রাকশন বুঝবে সেটা অনেকটাই নির্ভর করে তার ইনস্ট্রাকশন সেট, আর্কিটেকচার বা আইএসএ এর উপর। সহজভাবে বললে আইএসএ হলো সিপিইউ এর একটা রুল বুক, কোন ধরনের ইনস্ট্রাকশন সে বুঝতে পারবে এবং কিভাবে সেগুলো এক্সিকিউট করবে। ইন্টেল আর এএমডি এর পিসি প্রসেসরে আমরা x86 ফ্যামিলি এর ইনস্ট্রাকশন সেট দেখতে পাই, আর স্মার্টফোনের দুনিয়ায় এআরএম অনেক বেশি কমন। দুটোই সিপিইউ, দুটোই ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, কিন্তু তাদের ইনস্ট্রাকশন আর্কিটেকচার আলাদা। আচ্ছা, এখন আসি সিপিইউ এর ভেতরের কম্পোনেন্টগুলোর মধ্যে। এখানে সবচেয়ে পরিচিত নাম হলো এএলইউ, বা যেটাকে আমরা বলতে পারি এরিথমেটিক লজিক ইউনিট। এটাকে আপনি সিপিইউ এর ক্যালকুলেটর ভাবতে পারেন। যোগ, বিয়োগ, মাল্টিপ্লিকেশন, কম্পারিজন, লজিক্যাল অপারেশন এই ধরনের কাজের একটা বড় অংশ এলইউ হ্যান্ডেল করে। এরপর আছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে সিপিইউ এর ভেতরের খুব ছোট্ট কিন্তু ফাস্ট স্টোরেজ। সিপিইউ যে ডেটা নিয়ে এই মুহূর্তে কাজ করছে সেটা খুব দ্রুত হাতের কাছে রাখার জন্য রেজিস্টার ব্যবহার করা হয়। ধরুন আপনি একটা হিসাব করছেন আর প্রয়োজনীয় সংখ্যাগুলো আপনার সামনের টেবিলের উপরেই রাখা আছে, তাহলে বারবার অন্য জায়গা থেকে নাম্বার খুঁজে আনতে হবে না। রেজিস্টার অনেকটা সেই কাজটাই করে। এরপর আছে লোড স্টোর ইউনিট বা এলএসইউ। নামটা শুনে মোটামুটি ধারণা করা যায় এর কাজ হচ্ছে ডেটা আনা আর ডেটা পাঠানো। মেমোরি থেকে সিপিইউ এর কাছে ডেটা নিয়ে আসা কিংবা সিপিইউ থেকে মেমোরিতে ডেটা পাঠানোর মতো কাজ এখানে হয়ে থাকে। আর এই পুরো অপারেশনটাকে কে কোঅর্ডিনেট করছে জানেন? আর এখানেই আসে কন্ট্রোল ইউনিটের ব্যাপারটা। এটাকে সিপিইউ এর ম্যানেজারও বলা যেতে পারে। কোনো ইনস্ট্রাকশন কখন এক্সিকিউট হবে, কোন কম্পোনেন্ট কাজ করবে, কোন সিগন্যাল কোথায় যাবে, এসব কোঅর্ডিনেট করার দায়িত্ব কন্ট্রোল ইউনিটের। আচ্ছা, এই পর্যন্ত সিপিইউ এর বেসিক স্ট্রাকচারটা মোটামুটি পরিষ্কার সবার কাছে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই কোর জিনিসটা কোথায়? আপনি যখন প্রসেসর কিনতে যান তখন দেখেন ডুয়াল কোর, কোয়াড কোর, হ্যাক্সা কোর বা অক্টা কোর। আসলে কোর হচ্ছে সিপিইউ এর ভেতরের একটা প্রসেসিং ইউনিট, যেটা নিজে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে। তাই একটা প্রসেসরে যদি একটা কোরের বদলে 4টা কোর থাকে, তাহলে একসাথে অনেকগুলো কাজ হ্যান্ডেল করার সুযোগ তৈরি হয়। কিন্তু এখানে আমাদের সবারই একটা ভুল ধারণা আছে, যেমন 8 কোর মানেই যে 4 কোরের দ্বিগুণ পারফরমেন্স হবে, ব্যাপারটা কিন্তু এমন না। কারণ সফটওয়্যার কিভাবে কাজগুলোকে কোরের মধ্যে ভাগ করতে পারছে এটাও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা গেম যেভাবে সিপিইউ ব্যবহার করে, একটা ভিডিও এডিটর বা ব্রাউজার সেভাবে ব্যবহার নাও করতে পারে। আর এখানেই কোরের সাথে আরেকটা শব্দ চলে আসে, সেটা হলো থ্রেড। এই থ্রেড জিনিসটাই আমরা পরের পার্টে আরো সহজভাবে বুঝবো, কারণ 8 কোর 16 থ্রেড শুনে অনেকেই ভাবতে পারেন যে সিপিইউ এর ভেতরে 16টা ফিজিক্যাল কোর আছে। আসলে ব্যাপারটা তা না কিন্তু। আর থ্রেডের পরেই আসবে গিগাহার্টজ, যেটা দেখে অনেকেই সিপিইউ এর পারফরমেন্স বিচার করে ফেলেন। কিন্তু 3.7 গিগাহার্টজ এবং 4 গিগাহার্টজের সিপিইউ কি একই পারফরমেন্স করবে? আর এখানেই আসে আরেকটা টুইস্ট। তো এখন আসি আমরা থ্রেডের দিকে। থ্রেডকে একদম সহজভাবে বুঝতে চাইলে এটাকে সিপিইউ এর লজিক্যাল প্রসেসিং পাথ হিসেবে ভাবতে পারেন। একটা কোর
একাধিক থ্রেড হ্যান্ডেল করতে পারলে সিপিইউ একই সময়ে একাধিক কাজের ফ্লো ম্যানেজ করার সুযোগ পায়। আর এই জন্যই আপনি প্রসেসরের স্পেসিফিকেশনে দেখেন 4 কোর 8 থ্রেড বা 6 কোর 12 থ্রেড, 8 কোর 16 থ্রেড। কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার, 8 কোর 16 থ্রেড মানে 16টা ফিজিক্যাল কোর না। ফিজিক্যাল কোর হচ্ছে 8টা আর থ্রেড হচ্ছে 16টা লজিক্যাল প্রসেসিং পাথ। তাই সিপিইউ কিনতে গেলে শুধু কোর দেখলে হবে না, থ্রেডও দেখতে হবে। তবে থ্রেড বেশি মানে আবার সব ধরনের কাজে সিপিইউ অনেক বেশি ফাস্ট হবে এটাও বলা যায় না, কারণ শেষ পর্যন্ত সফটওয়্যার কিভাবে সেই থ্রেড ব্যবহার করছে সেটাও বড় ব্যাপার। এবার আসি সিপিইউর সবচেয়ে ফেমাস স্পেসিফিকেশন, আর যেটা হচ্ছে গিগাহার্টজ। তো সিপিইউ কিনতে গেলে আমরা সচরাচর যে জিনিসটা দেখি সেটা হচ্ছে 3.5 গিগাহার্টজ নাকি 4 গিগাহার্টজ নাকি 5 গিগাহার্টজ। কিন্তু এই গিগাহার্টজ বিষয়টা আসলে কি? সহজভাবে বললে সিপিইউর ক্লক কত দ্রুত সাইকেল করছে সেটা গিগাহার্টজ দিয়ে বোঝানো হয়। 1 গিগাহার্টজ মানে হলো 1 বিলিয়ন ক্লক সাইকেল প্রতি সেকেন্ডে। তাই সাধারণভাবে ক্লক স্পিড যত বেশি, সিপিইউ প্রতি সেকেন্ডে তত বেশি কাজ করার সুযোগ পায়। কিন্তু এখানেও একটা বড় ক্যাচ রয়ে গেছে, শুধু গিগাহার্টজ বেশি হলেই সিপিইউ পাওয়ারফুল হবে বিষয়টা এমন না। কারণ একটা সিপিইউতে প্রতি ক্লক সাইকেলে আসলে কতটা কাজ করতে পারে সেটাও গুরুত্বপূর্ণ। এই জন্য একটা নতুন জেনারেশনের 4 গিগাহার্টজ সিপিইউ আর অনেক পুরনো জেনারেশনের 4 গিগাহার্টজ সিপিইউ এর পারফরমেন্স এক নাও হতে পারে। আসলে এইখানে আর্কিটেকচারের ব্যাপারটা সামনে আসে। সিপিইউ এর ডিজাইন, ইনস্ট্রাকশন হ্যান্ডেলিং, ইফিসিয়েন্সি সবকিছু মিলিয়ে একটা প্রসেসরের রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স তৈরি হয়। তাই শুধু বক্সের ভেতরে কত বড় করে লেখা গিগাহার্টজ দেখে সিপিইউ জাজ করা ঠিক না। এবার আসি ক্যাশের দিকে। এই ক্যাশ সেই ক্যাশ না, ক্যাশ হচ্ছে সিপিইউ এর ফাস্ট মেমোরি। সিপিইউ বারবার যে ডেটা বা ইনস্ট্রাকশন ব্যবহার করতে পারে সেগুলো দ্রুত অ্যাক্সেস করার জন্য ক্যাশে রাখা হয়। কারণ সিপিইউ যদি প্রতিবার মেইন মেমোরি থেকে ডেটা ব্যবহার করতে চায় তাহলে ন্যাচারালি সময়টা অনেক বেশি লেগে যাবে। তাই সিপিইউ অনেকটাই এমনভাবে কাজ করে যে ডেটাগুলো তার খুবই প্রয়োজন, মানে বারবার কাজে লাগতে পারে, সেটা কাছেই রাখে। আর সিপিইউ এর কাছে থাকা এই ফাস্ট স্টোরেজটাই হলো ক্যাশ। এখানে আপনি L1, L2 বা L3 এর ক্যাশের কথা বারবার শুনবেন। L1 ক্যাশ সবচেয়ে ছোট এবং সবচেয়ে ফাস্ট, L2 তার চেয়ে একটু বড় কিন্তু একটু স্লোয়ার, আর L3 আরও বড়, তবে L1 এবং L2 এর তুলনায় লেটেন্সি অনেক বেশি। আচ্ছা, সহজভাবে যদি ক্যাশ জিনিসটা বুঝতে চাই তাহলে মনে করেন আপনি রান্না বান্না করছেন, যে জিনিসগুলো আপনার প্রতিদিন ব্যবহৃত হয় যেমন লবণ, হলুদ, মরিচ, এগুলো কিন্তু আপনি একটা ট্রেতে আপনার পাশেই রাখেন, আর এই জিনিসটাই আসলে ক্যাশ। তো বলতে পারেন সিপিইউ এর যত কাছে মেমোরি সাধারণত সেটা তত ফাস্ট কিন্তু ক্যাপাসিটি ছোট, আর একটু দূরে গেলে ক্যাপাসিটি বাড়ে কিন্তু স্পিড কমে যায়। আচ্ছা, বিষয়টা তো বোঝা গেল যে সিপিইউ এর জন্য বারবার দরকার হয় এমন ডেটা কাছে থাকলে কাজ অনেক দ্রুত হয়। এখন প্রশ্ন হলো সিপিইউ এর এতগুলো কম্পোনেন্ট একসাথে কিভাবে সিঙ্ক্রোনাইজ করে? আর এখানেই আসে সিপিইউ এর ক্লক। এটি কিন্তু আপনার দেয়ালে থাকা ঘড়ি না, সিপিইউ এর ভিতরে ইলেকট্রিক্যাল পালসের একটা নির্দিষ্ট রিদম থাকে, আর এই রিদমের সাথে ইন্টারনাল অপারেশন সিঙ্ক্রোনাইজ করে চলে। আমরা এই ক্লকের স্পিডটাই গিগাহার্টজ হিসেবে দেখি। এরপর আসে বাস। এটাকে সিপিইউ এর ভেতরে রাস্তা ভাবতে পারেন। ডেটা, ইনস্ট্রাকশন এবং কন্ট্রোল সিগন্যাল এক কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে যাওয়ার জন্য এই কমিউনিকেশন পাথ দরকার হয়। এবার পুরো বিষয়টা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখি। ধরুন আপনি ক্যালকুলেটরে 5+10 লিখলেন, এখন সিপিইউ এর কাছে একটা ইনস্ট্রাকশন এসেছে যে কিছু একটা ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে সিপিইউ ইনস্ট্রাকশনটা নিয়ে আসবে, এই স্টেজটাই হলো ফেচ। এরপর সিপিইউটা ইনস্ট্রাকশনটা বোঝার ট্রাই করবে, মানে এখানে আসলে অ্যাডিশন করতে বলা হয়েছে, এটা হলো ডিকোড, মানে সিপিইউটা ডিকোড করা শুরু করলো। এরপর ক্যালকুলেশনটা করতে হবে, তখন প্রয়োজনীয় ডেটা রেজিস্টার থেকে নেওয়া হবে, কন্ট্রোল ইউনিট প্রয়োজনীয় সিগন্যাল দেবে, আর এরিথমেটিক অপারেশনের জন্য এএলইউ কাজ করে যাবে। ক্যালকুলেশন শেষ হলে রেজাল্টটা রেজিস্টারে রাখা যেতে পারে অথবা প্রয়োজন হলে মেমোরিতে পাঠানো যেতে পারে। এরপর সিপিইউ আবার পরের ইনস্ট্রাকশনের দিকে চলে যাবে, আবার ফেচ, আবার ডিকোড, আবার এক্সিকিউট। আর এটাই হচ্ছে সিপিইউ এর বেসিক ওয়ার্কিং সাইকেল। কিন্তু একটা মডার্ন সিপিইউতে এই কাজ এত সিম্পল না, কারণ আজকের প্রসেসরের ভেতরে একই সাথে অনেকগুলো ইনস্ট্রাকশন পাইপলাইনের মধ্যে থাকে। একদিকে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, আরেকদিকে আরেকটা ডিকোড হচ্ছে, আরেকটা ফেচ হচ্ছে। এই ধরনের অপটিমাইজেশনের কারণে সিপিইউ অনেক বেশি এফিসিয়েন্ট হয়। আর সিপিইউ যত মডার্ন হয় তার ভেতরে ডিজাইন তত কমপ্লিকেটেড হতে থাকে। কিন্তু ইউজার হিসেবে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই সব কিছু মিলেই সিপিইউ এর রিয়েল পারফরমেন্স তৈরি হয়। তাই
কোর, থ্রেড, গিগাহার্টজ, ক্যাশ কোনোটাই আলাদা করে দেখে পুরো পিকচার পাওয়া যাবে না। আচ্ছা, এবার শেষ পার্টে আমরা এই পুরো ব্যাপারটাকে একসাথে মিলিয়ে দেখব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সিপিইউ কেনার সময় আসলে কোন স্পেসিফিকেশন গুলো দেখবেন এবং কোনটা আপনার কাজের জন্য বেশি ইম্পর্টেন্ট। একটা সিপিইউ কে আপনি একটা বড় টিম হিসেবে ভাবতে পারেন। কোর হলো টিমের ইন্ডিভিজুয়াল ওয়ার্কার, থ্রেড হলো তাদের কাজ হ্যান্ডেল করার লজিক্যাল পাথ, এএলইউ হলো ক্যালকুলেশন করার জায়গা, রেজিস্টার হলো একদম হাতের কাছে রাখা ছোট স্টোরেজ, ক্যাশ হলো ফ্রিকোয়েন্টলি ইউজ ডেটা রাখার ফাস্ট স্টোরেজ, কন্ট্রোল ইউনিট হলো ম্যানেজার, আর বাস হলো সবার মধ্যে কমিউনিকেশনের ব্যবস্থা। এখন ধরুন আপনি একটা সফটওয়্যার চালু করলেন, তো সিপিইউ প্রথমে ইনস্ট্রাকশন পাবে, সেটা ডিকোড করবে, এরপর এক্সিকিউট করবে। এই কাজটা করতে গিয়ে রেজিস্টার ব্যবহার করবে, কখনো ক্যাশ থেকে ডেটা নিয়ে আসবে, আবার দরকার হলে র্যাম থেকে ডেটা আনবে। আর সবকিছু এত দ্রুত হবে যে বাইরে থেকে শুধু দেখবেন সফটওয়্যার ওপেন হয়ে গেছে, কিন্তু সিপিইউর ভেতরে তখন হাজার হাজার লাখ লাখ না, অসংখ্য অপারেশন চলতে থাকে। এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে আমাদের। সিপিইউ এর পারফরমেন্স শুধু কোর বা গিগাহার্টজ এর উপর ডিপেন্ড করে না, আপনার কাজের ধরনও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আপনি শুধু ব্রাউজিং করে যাচ্ছেন বা মাইক্রোসফট অফিস ব্যবহার করেন অথবা ইমেইল লেখেন, অনলাইন ক্লাস করেন, তাহলে একটা হাই এন্ড সিপিইউ আপনার খুব একটা প্রয়োজন হবে না, কারণ আপনার ওয়ার্কলোড এমন না যে 16টা কোর সবসময় ফুল লোডেড থাকবে। কিন্তু আপনি যদি ভিডিও এডিটিং করেন, 3D রেন্ডারিং করেন অথবা হেভি প্রোগ্রামিং করেন বা ভার্চুয়াল মেশিন চালান বা একসাথে অনেকগুলো হেভি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, তখন বেশি কোর আর থ্রেড আপনার জন্য অনেক বেশি ইউজফুল হতে পারে। আবার গেমিং এর ক্ষেত্রে কিন্তু পিকচারটা একটু আলাদা। এখানে শুধু কোর বেশি হলেই হবে না, গেম ইঞ্জিন কতগুলো কোর ভালোভাবে ব্যবহার করতে পারে, সিঙ্গেল কোর পারফরমেন্স কেমন, ক্লক স্পিড কেমন, ক্যাশ কতটা ভালো, এসবও অনেক গুরুত্বপূর্ণ। তাই গেমিং সিপিইউ বাছাই করার সময় শুধু এটাকে 12 কোর, ওইটাতে 8 কোর, এই বিষয়টা ভাবা বা এভাবে ডিসিশন নেওয়া ঠিক হবে না। আবার গিগাহার্টজের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা যায়। 5 গিগাহার্টজ লেখা আছে বলেই যে সিপিইউ 4.5 গিগাহার্টজের সিপিইউকে হারিয়ে দিবে, বিষয়টা সবসময় এমন না। আর্কিটেকচার, আইপিসি, ক্যাশ, পাওয়ার লিমিট, কুলিং সবকিছু মিলেই রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স তৈরি হয়। আর এখানেই কুলিংয়ের কথাও চলে আসে। সিপিইউ যত বেশি পাওয়ারফুল, সেটা ফুল লোডে তত বেশি হিট জেনারেট করতে পারে। আর টেম্পারেচার বেড়ে গেলে সিপিইউ নিজের স্পিড কমিয়ে দিতে পারে, যেটাকে থার্মাল থ্রটলিং বলা হয়। তাই একটা প্রসেসরের স্পেসিফিকেশন যত ইমপ্রেসিভই হোক না কেন, কুলিং ঠিক না থাকলে আপনি সেই পারফরমেন্স সবসময় পাবেন না। ক্যাশের ব্যাপারটাও ভুলে গেলে চলবে না, বিশেষ করে গেমিং আর কিছু নির্দিষ্ট ওয়ার্কলোডে বড় ক্যাশ পারফরমেন্সে নোটিসেবল ডিফারেন্স তৈরি করতে পারে। কারণ সিপিইউকে যদি বারবার র্যামের থেকে ডাটা আনতে না হয়, তাহলে অনেক কাজ ফাস্টার হতে পারে। কিন্তু আবার ক্যাশ বেশি মানেই যে সবসময় কাজের পারফরমেন্স একইভাবে বেড়ে যাবে এমনও না, কারণ ওয়ার্কলোড অনুযায়ী ক্যাশের বেনিফিট আলাদা হতেই পারে। তাহলে সিপিইউ কেনার সময় আপনি কি করবেন? প্রথমে দেখবেন আপনার কাজ কি, এরপর দেখবেন কোর আর থ্রেড কত, এরপর জেনারেশন আর আর্কিটেকচার দেখবেন, এরপর ক্লক স্পিড, ক্যাশ, পাওয়ার কনজাম্পশন এবং রিয়েল ওয়ার্ল্ড বেঞ্চমার্ক দেখবেন। শুধু স্পেসিফিকেশন শিট দেখে ডিসিশন না নিয়ে অ্যাকচুয়াল পারফরমেন্স দেখবেন, কারণ শেষ পর্যন্ত আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সিপিইউ আপনার কাজ কতটা স্মুথলি করতে পারছে। আর সিপিইউ বোঝার সবচেয়ে বড় সুবিধা এখানে, আপনি যখন দেখবেন একটা প্রসেসরে 6 কোর, 12 থ্রেড, 4.5 গিগাহার্টজ, 32 এমবি ক্যাশ, তখন শুধু নাম্বার দেখে কনফিউজড হবেন না। আপনি বুঝবেন কোন নাম্বার কি বোঝাচ্ছে এবং আপনার কাজের ক্ষেত্রে কোনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সবচেয়ে এক্সপেন্সিভ সিপিইউ মানেই আপনার জন্য সবচেয়ে ভালো সিপিইউ না। আপনার কাজের জন্য যে সিপিইউ যথেষ্ট পারফরমেন্স দেবে, ফিউচার প্রুফ থাকবে এবং আপনার বাজেটের মধ্যে থাকবে, সেটাই আপনার জন্য ভালো সিপিইউ। কারণ শেষ পর্যন্ত আপনার সিপিইউর কাজ হলো কাজটাকে সহজ করা, স্পেসিফিকেশন দেখিয়ে আপনাকে ইমপ্রেস করা না। তাই পরের বার ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সময় কেউ যদি শুধু বলে ভাই এই সিপিইউতে অনেক কোর অথবা এইটার গিগাহার্টজ অনেক বেশি, তাহলে আপনি অন্তত বুঝবেন গল্পটা এতটা সিম্পল না। কোর বলছে কতগুলো প্রসেসিং ইউনিট আছে, থ্রেড বলছে কতগুলো লজিক্যাল ওয়ার্কফ্লো হ্যান্ডেল করতে পারে, গিগাহার্টজ বলছে ক্লক কত দ্রুত চলছে, আর ক্যাশ বলছে ফ্রিকোয়েন্টলি নিডেড ডেটা কত দ্রুত হাতের কাছে পাওয়া যাচ্ছে। আর এই সব কিছু একসাথে কাজ করেই তৈরি হয় আপনার সিপিইউ এর মেইন পারফরমেন্স। তো আশা করি সিপিইউ আর্কিটেকচার নিয়ে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। যদি বিষয়টা ভালো লেগে থাকে এবং এই টাইপের টেক ভিডিও আপনি আরো জানতে চান, আপনার নলেজ গেইন করতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু দেখা হবে পরের ভিডিওতে।